দেখি তো কি আছে। এরকম থার্ড ক্লাস টাইপের গিফট অবশ্য তোর মতো মেয়েরাই কাউকে দেয়। কথাটা শুনে ঝুমুর রাফির দিকে অবাক নয়নে তাকালো। এত কম দামি গিফট তো আমাকে কেউই দেয় নাই। ওদিকে তাকিয়ে দেখ কত দামি দামি গিফট, ওগুলার কাছে তোর দেয়া গিফট তো নখের সমানও না। আর তুই ভাবলি কি করে এরকম থার্ড ক্লাস টাইপের গিফট, তাও আবার তোর মতো একটা মেয়ে উপহার দেয়, তা আমি পড়বো? করুণ নয়নে রাফির দিকে তাকিয়ে আছি, চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কখনো ভাবতেই পারি নাই যে এতটা অপমানিত হতে হবে। তোর মতো অ্যাটিচিউড যে আর সবাই বার্থডে উইশ করেছে, কিন্তু তুই করিস নাই। এমনকি ওখানে উপস্থিত ছিলি না। ওরা তো আমার জন্য কত সুন্দর একটা সারপ্রাইজ প্ল্যানও করেছে, কিন্তু তুই কি করেছিস? রাফি গিয়ে ঝুমুরের হাত খুব শক্ত করে চেপে ধরে। পরপুরুষের হাত ধরতে খুব মজা, তাই না? খুব ভালো লাগে তাদের সাথে নাচতে। ব্যথায় কুকিয়ে উঠেছি, কিন্তু তবুও কিছু বলছি না। সব কিছু মুখ বুজে সহ্য করে নিচ্ছি। তোর মতো মেয়েরা তো এসবই করতে জানে ছেলেদের সাথে। 19-20 গিরি তো খুব ভালোভাবে শিখেছিস। নীরবে কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গেছে ঝুমুর। সে ভাবছে এসব শোনার আগে তার মরণ হলো না কেন। আর একটা কথা মনোযোগ দিয়ে শোন, তোর এই ভালো মানুষই অ্যাটিচিউড রূপের বড়াই অন্য কারোর সাথে করিস, আমার সামনে কখনো করবি না। আর হ্যাঁ, আজকে থেকে তোর মুখও আমি দেখতে চাই না। আমার সামনে কোনোদিনও আসার চেষ্টা করবি না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। কথাটা বলতে পারছি না, তবুও অনেক কষ্টে কথাটা বললাম। চিন্তা করো না, আজ থেকে আর কখনো আসবো না তোমার সামনে, দেখবো না, দেখাবো না আমার এই অপয়া মুখ তোমাকে। তবে প্লিজ একটা প্রার্থনা করবে যে আজকে রাতেই যেন আমার মৃত্যু হয়। ওর শেষ কথাটা শুনে বুকটা ধপ করে উঠল। তাহলে কি আমি বেশি বাড়াবাড়ি করে ফেলেছি নাকি? এত কিছু শোনানো মনে হয় ঠিক হয় নাই। হঠাৎ করে রাফির টেবিলের দিকে চোখ গেল। ছোট বড় অনেকগুলো গিফট বক্স রাখা। সে টেবিলের পাশে গিয়ে তার সামনে রাখা বক্সটা তুলল। খোলার পরে দেখতে পেল যে অ্যান্টিকের অনেক দামি একটা শো পিস রাখা। আরে এই শোপিসটা দেখতে তো অবিকল সেই শোপিসটার মতো, যেটা আজ থেকে 5 বছর আগে ঝুমুর ভেঙেছিল। এটা কোথা থেকে এলো আর কে দিল? রাফি পাশে রাখা আরেকটি বক্স খুলে দেখলো রাফি যে পারফিউমটা ইউজ করে সেটা। আরেকটায় রাখা রাফির সব থেকে প্রিয় ব্র্যান্ডের ঘড়ি। আরেকটায় রাখা মাই লাভ লেখা দিয়ে ডিজাইন করা একটা ড্রেস। ফ্রেমের মধ্যে রাফির হাস্যরসে একটা পিকচার। রাফি ভাবছে এইগুলো কে দিল, প্রত্যেকটা গিফটে অভাগী লেখা। হঠাৎ করে শেষ গিফটটা তুলে দেখার সময় সেটার নিচে একটা চিঠির মতো কাগজ দেখতে পেল। সে সেটা খুলে পড়তে লাগলো। প্রিয়, তোমার নাম উচ্চারণ করে মুখে নেবার মতো অধিকার আমার নাই। আমি জানি তুমি আমাকে অনেক বেশি ঘৃণা করো, আমাকে সহ্য করতে পারো না। তাই তো 5 বছর আগে আমাকে কাঁদিয়ে আমার থেকে দূরে চলে গিয়েছিলে। সেই 5 বছর কেঁদেছি তুমি কাছে না থাকায়। এখনো তুমি আমার অনেক কাছে, তবুও কাঁদতে হয় তোমার করা অবহেলা আর অপমানের জন্য। কি দোষ করেছিলাম আমি বলতে পারো? 5টা বছর কি কম ছিল কাঁদানোর জন্য? একটা সময় ছিল যখন আমি কাঁদলে তুমি ব্যস্ত হয়ে পড়তে আমার মুখে হাসি ফোটানোর জন্য। তখন তুমি আমার মুখে এক চিলতে হাসি ফোটানোর জন্য কত কিছুই না করতে। আর এখন তুমি আমাকে কি করে কাঁদাবে, কি করে আমার চোখ থেকে অঝোর ধারায় পানি ঝরাবে, সেই নিয়ে সব সময় ব্যস্ত থাকো। ভেবেছিলাম আজকে তোমাকে বলবো কতটুকু ভালোবাসি, কিন্তু তা বলা হয়ে ওঠেনি কোনো এক কারণে। তোমার মুখে হাসি ফোটানোর জন্য আমি আমার তুচ্ছ জীবনটাও বাজি রাখতে পারি। যেদিন দেখবো তুমি অন্য কারো হয়ে গেছো, সেদিনই হবে আমার জীবনের শেষ দিন। সর্বশেষ একটা কথাই বলবো, ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি আমার সেই পাগলটাকে। আই লাভ ইউ আ লট মোর দ্যান অফ মাই লাইফ। ইতি অভাগী ঝুমু। কাগজটা পড়ে রাফি তো একেবারে শিহরিত, কিছু বলার ভাষাই হারিয়ে ফেলেছে। ওদিকে ঝুমুর নিজের রুমে গিয়ে কাঁদতে লাগলো। ওর ভেতরটা ফেটে যাচ্ছে কষ্টে। হয়তো কষ্টগুলো কিছুটা চোখের পানি দিয়ে বের হচ্ছে। আজকে রাফির করা অপমান কিছুতেই সহ্য করতে পারছে না ঝুমুর। জানতাম ঘৃণা করো, কিন্তু এতটা যে ঘৃণা করো তা জানতাম না। আল্লাহ আমাকে মেরে ফেলো, কেন বাঁচিয়ে রেখেছো আমারে? আমি যে এত কষ্ট সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলেছি। হঠাৎ করে ঝুমুর জোরে জোরে শ্বাস নিতে লাগলো। মনে হচ্ছে ওর ফুসফুসটা ফেটে যাবে। নাক থেকে রক্ত পড়তে লাগলো, খুব বেশি করে শ্বাসকষ্ট হতে লাগলো।
মাথা ঘুরিয়ে নিচে পড়ে গেল। টেবিলের কোণার মাথায় জোরে আঘাত লাগলো, আর ওর চারদিকে শুধু অন্ধকার মনে হচ্ছে। নীলা কি যেন মনে করে ঝুমুরের রুমের দিকে আসলো। নীলা দরজা খুলে ভিতরে এসে দেখতে পেল যে ঝুমুর নিচে পড়ে আছে, ওর মাথা ফেটে গেছে, নাক দিয়ে রক্ত পড়ছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে। নীলার বুকটা ধক করে উঠল। সে জোরে চিৎকার করে দৌড়ে ঝুমুরের কাছে গেল। এই ঝুমুর, কি হয়েছে তোর? এই ঝুমুর, কথা বল প্লিজ, কথা বল। নীলা এখন কেঁদে দিল। যেই দেখলো ঝুমুর কোনো কথা বলছে না, জোরে জোরে সবাইকে ডাকতে লাগলো। আব্বু, আম্মু, মেজো আব্বু, কে কোথায় আছো? প্লিজ সবাই ঝুমুর রুমে আসো তাড়াতাড়ি। ঝুমুরের আম্মু দৌড়ে আসলো সবার আগে। নীলা কি হয়েছে? চিৎকার। বাকিটুকু বলতে পারলো না, তার আগেই নিচের দিকে চোখ গেল আর দেখলো যে ঝুমুর নিচে পড়ে আছে। নীলা কি হয়েছে আমার মেয়ের? জানি না মেজো আম্মু, কিচ্ছু জানি না। আমি ঝুমুর রুমে এসে দেখি ও নিচে পড়ে আছে। ওগো শুনছো? দেখো না আমার মেয়ে জানে কি রকম করছে, তাড়াতাড়ি আসো। নীলার আর ঝুমুর আম্মুর চিৎকার শুনে রাফি ঝুমুর রুমে চলে গেল। কি হলো? ওখানে এত চেঁচামেচি কেন? তাও আবার ঝুমুরের রুম থেকে? ঝুমুরের আবার কিছু হলো না তো? রাফি দৌড়ে ঝুমুরের রুমে চলে গেল। সেখানে গিয়ে দেখলো ঝুমুর নিচে পড়ে আছে। রাফি তাড়াতাড়ি গিয়ে ঝুমুরের পাশে বসে ওর মাথাটা রাফির কোলে রাখলো। ঝুমুর, এই ঝুমুর, তোর কি হলো? চোখ খোল। নীলা, ওর এই অবস্থা কি করে হলো? আমি জানি না ভাইয়া, আমি ঝুমুর রুমে এসে দেখি ও নিচে পড়ে আছে এরকম করে। মিস্টার আশরাফ, মিস্টার আলতাফ সহ সবাই দৌড়ে আসলো। মিস্টার আলতাফ তো পাগল প্রায়, একমাত্র মেয়ের এ অবস্থা দেখে। আর তুষারও কি থেকে কি করবে বুঝতে পারছে না। রাফি ঝুমুরকে কোলে তুলে নিয়ে বাহির হতে লাগলো আর তুষারকে বলল যে তাড়াতাড়ি গাড়ি বের করে। রাত তখন 12টারও বেশি। তুষার গাড়ি ড্রাইভ করছে আর মিস্টার আলতাফ তুষারের পাশে বসে আছে সামনে, আর পেছনের সিটে রাফি ঝুমুরকে কোলে নিয়ে বসে আছে। রাফি ঝুমুরের মাথাটা নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। ওর মনে হচ্ছে কেউ ওর থেকে ঝুমুরকে কেড়ে নিয়ে যাচ্ছে। পিছনের গাড়িতে বাকি সবাই আসলো। ঝুমুরকে হাসপাতালে ভিতরে নিয়ে গেল। ডক্টর দেখে ওকে তাড়াতাড়ি আইসিইউতে নিয়ে গেল আর ওর ট্রিটমেন্ট করতে লাগলো। একে একে সবাই আসলো হাসপাতালে। ঝুমুরের আম্মু তো কান্না করতে করতে সেন্সলেস হয়ে পড়েছে। ওনাকে রাফির আম্মু আর তুষারের বউ অর্ণা সান্ত্বনা দিচ্ছে। মিস্টার আলতাফকে তার ভাই মিস্টার আশরাফ সহ তার বাকি ভাইরা সান্ত্বনা দিচ্ছে। তুষারের বউ অর্ণা সান্ত্বনা দিচ্ছে। মিস্টার আলতাফকে তার বড় ভাই মিস্টার আশরাফ সহ তার বাকি ভাইরা সান্ত্বনা দিচ্ছে। তুষারেরও কান্না করতে করতে নাজেহাল অবস্থা। আজ ওর একমাত্র পিচ্চি বোনটার এই অবস্থা। রাফি শুধু নীরব দর্শকের মতো দেখছে। ওর যে কাউকে সান্ত্বনা দেবার বা কান্না করার ভাষা নাই। নীলা কান্না করতে করতে বারান্দায় চলে গেল। এটা দেখে রাফি ওর পেছনে পেছনে গেল। নীলা রাফিকে দেখে হাউমাউ করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ভাই, আমার খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো। আমি যে ঝুমুর এই কষ্ট মোটেও সহ্য করতে পারি না। কাঁদিস না বোন, ঝুমুরের কিছু হবে না। ও ঠিক হয়ে যাবে আগের মতো, দেখিস। ভাইয়া, তুমি জানো না ঝুমুর তোমাকে কতটা ভালোবাসে। ঝুমুরের এরকম অবস্থা আরো একবার হয়েছিল, যেদিন তুমি ওকে ছেড়ে লন্ডন চলে গেছিলে। সেদিন রাতে ওর প্রচন্ড শ্বাসকষ্ট হয়। হোয়াট? কি বলিস এগুলা? হ্যাঁ, সেদিন তোমার চলে যাওয়া মেনে নিতে পারে নাই ঝুমুর। তখন ডক্টর বলেছিল যে অতিরিক্ত মানসিক চাপের কারণে ওর এই অবস্থা হয়েছিল। আরও বলেছে যে দ্বিতীয়বার যদি এমন কিছু ঘটে তাহলে ওর বাচ্চা মরা নিয়ে টানাটানি লাগতে পারে। কি বলিস বোন? এগুলা তুই আমাকে আগে কেন বলিস নাই? বলতে আমি তোমাকে চেয়েছি, কিন্তু ঝুমুর আমাকে বলতে দেয়নি। জানো ভাইয়া, বিগত 5টা বছর এমন একটা রাত নাই যে ঝুমুর তোমার জন্য কান্না করে নাই। আমি ছাড়া এগুলো আর কেউ জানতো না এই বাড়ির। তুমি কি জানো আজকে তোমার জন্মদিনের সারপ্রাইজ প্ল্যানটা কে করেছে? এই সবটাই ঝুমুর করেছে। মানে? তাহলে রিয়া নাকি? রিয়াপু কিচ্ছু করে নাই, সবটা ঝুমুর করেছে। এমনকি রাত 12টার সময় তোমার ফোনে একটা আননোন নাম্বার থেকে তোমার হোয়াটসঅ্যাপে ভিডিও মেসেজ পাঠিয়ে ওই তোমাকে জন্মদিনে উইশ করেছিল। তুমি যদি সবসময়ের মতো ওকে আবার অপমান করো, সেই ভয়ে ও এই পুরো কাজ ক্রেডিট নিচে না নিয়ে রিয়া আপুকে দিয়েছে। সবার আড়ালে তোমার রুমে অনেকগুলো গিফটও রেখে আসে। কাউকে এতটা ভালো কেউ কিভাবে বাসতে পারে সেটা আমি কখনো দেখি নাই ভাইয়া, যদি ঝুমুকে না দেখতাম। নিশ্চুপ। ঝুমুর আমার জন্য এত কিছু করেছে, আর আমি কিনা ওকে কষ্ট দেবার জন্য, ওকে কাঁদাবার জন্য উঠে পড়ে লেগেছি। ছি, এসব আমি কি করে করতে পারলাম আমার পাখির সাথে? আমার কেন জানি মনে হচ্ছে ওর এই অবস্থার জন্য একমাত্র তুমি দায়ী।
হয়তো তুমি ওকে এমনভাবে অপমান করেছো সেটাও সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। যদি এটাই হয়ে থাকে তাহলে তুমিও শুনে রাখো একটা কথা, ঝুমুর যদি কিছু হয় তাহলে আমি তোমাকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। আমি নীলার যাওয়ার পানে তাকিয়ে আছি। আমি নিজেই তো নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমি যা ঝুমুরের সাথে করেছি তা ক্ষমার অযোগ্য। আমি আর কখনো পাগড়িটাকে কষ্ট পেতে দিব না। তারপরে রাফিও সবার পাশে এসে দাঁড়ালো। রাফি স্থির এক জায়গায় থাকতে পারলো না, আইসিইউ রুমের সামনে পায়চারি করতে লাগলো। প্রায় ঘন্টা দুয়েক পর ডক্টর বের হলো। সবার আগে রাফি ছুটে গেল ডক্টরের কাছে। ডক্টর, ঝুমুরের কি অবস্থা? ও ভালো আছে তো? ডক্টরকে বের হতে দেখে তুষার, মিস্টার আলতাফ আর মিস্টার আশরাফ সহ সবাই দৌড়ে আসলো। দেখুন, আমরা আল্লাহর রহমতে ওনাকে সুস্থ করতে পেরেছি। আপনারা যদি আর কিছুক্ষণ দেরি করে ওনাকে নিয়ে আসতেন তাহলে তার জীবন রিস্কের মধ্যে পড়ে যেত। কিন্তু ওনার জ্ঞান এখনও ফিরেনি। কয়েক ঘন্টা পর ওনার জ্ঞান ফিরতে পারে, চিন্তার কোনো কারণ নেই। ওনাকে এখন কেবিনে শিফট করা হয়েছে। থ্যাংক গড, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর। আমি কি ওকে দেখতে পারি? দেখতে পারবেন, কিন্তু একজন একজন করে। বেশি মানুষ গিয়ে ভিড় করলে রোগের সমস্যা হতে পারে। আর যে কোনো একজন আমার সাথে চলুন, কিছু ওষুধ প্রেসক্রাইব করতে হবে। ডক্টর, আপনি চলুন, আমি আসছি। মিস্টার আশরাফ ডক্টরের সাথে চলে গেল ডক্টরের রুমে, আর এদিকে এক এক করে সবাই ঝুমুর রুমে গিয়ে ওকে দেখে আসছে। অবশেষে রাফির পালা আসলো। রাফি ভিতরে ঢুকে দেখলো সাদা বেডে ঝুমুরকে শোয়ানো হয়েছে। ঘুমন্ত অবস্থায় ঝুমুরকে অনেক মায়াবী লাগছে, মনে হচ্ছে কোনো পরী শুয়ে আছে। রাফি ধীর পায়ে ঝুমুর এর দিকে এগিয়ে গেল, গিয়ে ঝুমুরের বেডের পাশে রাখা চেয়ারে বসলো আর ঝুমুরের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। আমি তোকে শুধু কষ্ট দেই? আমি খুব খারাপ, খুব বাজে আমি। নাইলে কি তোকে এত কষ্ট দেই? কি করে আমি? আমার জন্যে তুই কত কষ্ট সহ্য করেছিস শুধুমাত্র আমাকে ভালোবাসিস বলে। আর আমি কত বোকা বল, আমি তোর ভালোবাসা বুঝতে পারি নাই। এখন থেকে তোকে আর কখনো কষ্ট দিব না, প্রমিস। ভালো তো আমিও তোকে বাসি সেই ছোটবেলা থেকে, কিন্তু সেটাকে মনের গহীনেই চেপে রেখেছি, প্রকাশ করি নাই। এখন আর এসব হবে না। অনেক ভালোবাসবো তোকে, অনেক বেশি আগলে রাখবো বলেই ঝুমুরের কপালে একটা ভালোবাসার পরও শেখে দিলাম। রাফি ঝুমুরের কেবিন থেকে বের হয়ে ওর আব্বুর কাছে গেল। আব্বু, হ্যাঁ বলো। ডক্টর কি বলল? ডক্টর বলল আমাদের ঝুমু নাকি কোনো একটা কিছু নিয়ে মানসিক সমস্যায় আছে। কোনো এক টেনশন ওর মাথায় প্রভাব বিস্তার করেছে, খুব খারাপভাবে, সেটাই ডক্টর বলল। কিন্তু আমি বুঝতে পারছি না ঝুমু কি এমন টেনশনে আছে যে আমাদের কাউকে বলতে পারছে না। তাই তো ভাইয়া, আমি তো আমার জন্য কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রাখিনি। তাহলে আমার মামুর কি এমন টেনশন যেটা আমাদের কাউকে বলতে পারছে না? এক সপ্তাহের মধ্যে আমাদের ঝুমু সুস্থ হয়ে যাবে, আর এক সপ্তাহ সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে। কিছু মেডিসিনও প্রেসক্রাইব করে দিচ্ছে, ওগুলো ওকে নিয়মিত খাওয়াতে হবে। আর ওকে সব সময় হাসি খুশি রাখতে হবে। সুস্থ হওয়ার পরে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে। আরও ডক্টর বলেছে ঝুমুরের মন যেন সব সময় ফুরফুরে থাকে। আর হ্যাঁ, ডক্টর এও বলেছে ঝুমুর নাকি ঠিক মতো খাওয়া দাওয়া করে না। এটা কি সত্যি নীলা? হ্যাঁ আব্বু, কালকে যে সকালবেলা মেজো চাচ্ছু ওকে জোর করে খাওয়ালো, তারপর আর একটা দানা পানিও খাই নাই। কি বলছো নীলা? আমাকে বলো না কেন ঝুমুর সারাদিন কিছু খায় নাই? এই জন্যই তো আমার মেয়েটা এত দুর্বল হয়ে পড়ছে। কাউকে বলে দিলে তো তারপরে বলবো। ঝুমুর যে চাপা স্বভাবের, না ও কাউকে কিছু বলবে আর না আমাকে কিছু বলতে দেয়। তখনই তুষার ওষুধের প্যাকেট আর কিছু খাবার প্যাকেট নিয়ে আসলো। আব্বু, এ নাও ঝুমুরের ওষুধ। ডক্টর যা বলেছে সেগুলা, আর এই খাবার প্যাকেটগুলা তোমরা সবাই খেয়ে নাও। আর হ্যাঁ আব্বু, আম্মু, বড় আম্মু, রাফি আর নীলা এবারে সবাইকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। খাওয়া এখানে বের করে কোনো লাভ নেই। ঠিক করেছিস ভাইয়া, সবাইকে এখানে কোনো দরকারে আসবে না। তারপরে সবাই তুষারের আনা খাবারগুলো খেয়ে ঝুমুরের জ্ঞান আসার অপেক্ষা করতে লাগলো। ফজরের আজানের কিছু সময় পরে সবেমাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে। তখন
ঝুমুরের জ্ঞান ফিরল। ঝুমুরের কেবিনে রাতে নীলার ওর আম্মু ছিল। ঝুমুর জ্ঞান ফিরতে সাথে সাথে ডক্টরকে ইনফর্ম করা হলো। ডক্টর এসে ঝুমুরকে দেখতে লাগলো। ঝুমুর মুখে অক্সিজেন মাস্ক লাগানো, তাই সে কথা বলতে পারছে না। ডক্টর চেক আপ করার পরে ঝুমুরের মুখ থেকে অক্সিজেন মাস্কটা খুলে দিলেন। তারপরে তাকে জিজ্ঞেস করলো, তোমার এখন কেমন লাগছে? নিজেকে খুব দুর্বল লাগছে। কিন্তু আমি হাসপাতালে কেন? কি হয়েছে আমার? আসলে তোমার শরীর প্রচণ্ড দুর্বল থাকার কারণে তুমি মাথা ঘুরে পড়ে যাও, তাই তোমাকে হাসপাতালে অ্যাডমিট করানো হয়। কিন্তু আমি তো হাসপাতালে থাকতে একদম পছন্দ করি না। আমার একদম ভালো লাগে না। আমি বাসায় যাব। অস্থির হয় না মামনি, তুমি এখন অনেক দুর্বল। তোমাকে কষ্ট করে হলেও একদিন হাসপাতালে থাকতে হবে। কালকে সকালে না হয় তোমাকে ডিসচার্জ করে দেওয়া হবে। হ্যাঁ রে মা, কালকে সকালেই তোকে বাসায় নিয়ে যাব। তোকে আর কষ্ট করে এখানে থাকতে হবে না। আচ্ছা আম্মু, আব্বু কোথায়? আর ভাইয়াই বা কোথায়? তোর আব্বু বাহিরে গেছে তোর জন্য খাবার আনতে। তার সাথে তুষারও গেছে, চলে আসবে হয়তো এখনই। ও, কিছুক্ষণ পরে মিস্টার আলতাফ আর তুষার খাবার নিয়ে আসলো। খাবারের প্যাকেটটা ঝুমুরের আম্মুর হাতে দিল। এখন থেকে নিয়মিত খাবার খেতে হবে ঝুমু। খাবার নিয়ে তেরিমেরি করলে চলবে না কিন্তু। তারপরে ঝুমুরকে একটু হালকা বসিয়ে বালিশের সাথে হেলান দেয় খাবার খাওয়ানো হলো। অতঃপর ওষুধ খাওয়ানো হলো। একটু পরে সকাল সকালই বাসার সবাই ঝুমুরকে দেখতে হাসপাতাল আসলো। ঝুমুরের দাদা দাদিও এসেছে। ঝুমুরকে তারা খুব ভালোবাসে, তো তাই ওর দাদা দাদিও কালকে রাতে হাসপাতালে থাকতে চেয়েছিল, কিন্তু তুষার এদের থাকতে দেয় নাই, কারণ ওদের আর কষ্ট করার বয়স নাই। যদি ওনার আবার অসুস্থ হয়ে পড়ে, তাই ঝুমুরের দাদি এসে ওকে জড়িয়ে ধরল। এখন কেমন আছিস দাদু ভাই? তোর জন্য অনেক চিন্তায় ছিলাম। এখন একটু ভালো লাগছে। আর টেনশন করো না আমার জন্য তোমরা। একে একে সবাই ঝুমুরের কাছে দেখা করলো, শুধুমাত্র রাফি বাদে। সবার দেখা করা হলো। ডক্টর এসে ঝুমুরকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল, কারণ ঝুমুরের এখন পুরো বিশ্রামের প্রয়োজন। কিছুক্ষণের মাঝে ঘুমিয়ে গেল। সবাই যখন রুম থেকে বের হয়ে বাহিরে বসে কথা বলছে, তখন রাফি আড়ালে ঝুমুরের কেবিনে ঢুকলো। আস্তে আস্তে গিয়ে ঝুমুরের মাথার পাশে চেয়ার টেনে বসে ঝুমুরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দেখার যেন কোনো শেষ নাই, শেষ হবেও না কোনোদিন। ওকে দেখছি আর ভাবছি, মহান আল্লাহ যেন সব সৌন্দর্য ওর মায়ার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কি এমন আছে ওর ভিতরে যেটা আমাকে সর্বদা ওর কাছে টানে? সে যাই থাকুক না কেন, আমার মনের রানী তো তোকেই বানাবো। ঝুমুর সজাগ থাকতে ইচ্ছে করেই রাফিয়ার সামনে আসে নাই, কারণ রাফি নিজেই অস্থির বোধ করছিল, কিন্তু ঝুমুরের খেয়াল সে ঠিকই রেখেছে। পরের দিন সকালে ঝুমুরকে ডিসচার্জ করে দেওয়া হলো। ডক্টর বলেছিল কমপক্ষে 2 থেকে 3 দিন হাসপাতালে থাকতে হবে, কিন্তু ঝুমুর হাসপাতাল থাকতে মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করে না। তাই ঝুমুরের আব্বু মিস্টার আলতাফ সাহেব ঝুমুরের সব ট্রিটমেন্টের ব্যবস্থা বাসাতেই করেছে। সব ফর্মালিটি মেনে ঝুমুরকে বাসায় নিয়ে আসা হলো। তুষার ঝুমুরকে কোলে নিয়ে গিয়ে ওর বিছানায় বসিয়ে দিল। বড় আমার কিছু খাবি? বল আমায়, তোর ভাবিকে কিছু বানিয়ে আনতে বলবো। না ভাইয়া, আমি এখন কিচ্ছু খাবো না। আমার খিদে নাই। খিদে লাগলে এমনিতেই চেয়ে নেব। তখনই কোথা থেকে যেন আঁখি এসে এক লাফ দিয়ে ঝুমুরের পাশে বসে গেল। তুমি এতদিন কোথায় ছিলে? আরে আমার কলিজা, তুমি কেমন আছো গো? একটুও ভালো নেই, তোমাকে খুব মিস করেছি। ওরে আমার কলিজাটা রে, তাই বুঝি? এই যে দেখো, আমি চলে এসেছি তোমার কাছে। আর কোথাও যাব না, প্রমিস। হায় আল্লাহ, এত আদর তো মেয়েটা আমি ওর বাপ হয়ে ওর থেকে পাই না। আচ্ছা আম্মা, তুমি এখন তোমার মাম্মামের কাছ থেকে আমার কোলে আসো। তোমার মাম্মাম খুব অসুস্থ, ব্যথা পাবে তো। থাক না ভাইয়া, ও আমার কাছে। তখনই অন্না আসলো পিচ্চিটার খাবার নিয়ে। দেখো না ঝুমু, আগে তো কিছুই খাচ্ছে না। তোমার হাতে খেতে খেতে এমন অভ্যাস হয়ে গিয়েছে যে এই 2 দিন তুমি বাড়িতে ছিলে না, একটা দানা পানিও মুখে দেয় নাই। কালকে রাতে হাতে গোনা 2 চামচ খাবার খেয়েছে, তাও আবার কাঁদিয়ে। আমি এসব যা শুনছি তা ঠিক? যদি না খাও তাহলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। আমি তোমার হাতে ছাড়া আর কারো হাতে খাবো না। রিল্যাক্স আম্মু, এমন করে না আমার মা। না খেলে কি করে হবে বলো? ভাবি কই? ওর খাবারটা দাও তো, আমি আমার কিউটিকে খাবার খাওয়াবো। এই নাও ওর খাবার বাড়ি, কিন্তু তোমার তো এখন রেস্টের দরকার ঝুমু।
অসুবিধা নেই, এখন আমি ঠিক আছি। আর আখি, এখন কিন্তু কোনো অজুহাত চলবে না, খেতে হবে। দাও। ঝুমু খাবার দিল আর আখি খেয়ে নিল। দেখে মনে হচ্ছে ও আমার মেয়ে না, ঝুমুরের মেয়ে। ঝুমুর আখিকে খাওয়াচ্ছে, অর্ণা চলে গেল আর রান্নাঘরে তুষারের কি জানি কল আশায় বাহিরে চলে গেল। আর অপর পাশে বৃদ্ধি রাফি দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নুরুল ঝুমুর আখিকে খাওয়ানো। যখন আমাদের বেবি হবে তখনও ও আমাদের বেবিকে এভাবে খাইয়ে দিবে? রাফি আস্তে আস্তে ঝুমুর রুমে ঢুকলো, কিন্তু সেটা ঝুমু দেখে নাই। ঝুমু আখিকে নিয়ে ব্যস্ত। আখি ওর এই 2 দিনের জমিয়ে রাখা সব কথা বলেছে আর ঝুমুকে খাইয়ে দিচ্ছে আর হাসছে। খাওয়ানো শেষে দিকে তখন রাফি গিয়ে ঝুমুরের পিতবিজনের পিছনেয় ওর মুখ বসলো। কিরে, এমন করে কি দেখিস? ঝুমু চোখ সরিয়ে নিল আর আখি গিয়ে রাফির গলা জড়িয়ে ধরলো। ছোট আপু, তুমি বলেছিলে আমার জন্য চকলেট নিয়ে আসবে। আমার চকলেট কোথায়? এনেছি তো আম্মু। তোমার জন্য চকলেট আনবো না তা কি হয়? থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ ছোট আপু। লাভ ইউ টু আমার পিচ্ছি জান। মা। মামনি, পানি খেয়ে নাও। আচ্ছা, উনি আমার রুমে আসলো কেন? সহানুভূতি দেখাতে এসেছে? উনি নিজেই তো বলেছিল যে আমার মুখ উনি কখনো দেখতে চায় না। আমি আম্মুর কাছে যাব। আচ্ছা, তোমার আম্মু রান্নাঘরে আছে, যাও। আখি দৌড়ে রান্নাঘরে চলে গেল আর এদিকে ঝুমুর তো অসহ্য লাগছে। রাফি আরো কাছে এসে বসেছে। হঠাৎ করে রাফি বলল, এরকম একটা কিউট বেবি যদি আমার থাকতো তাহলে কতই না ভালো হতো। আশ্চর্যজনকভাবে ওনার দিকে তাকিয়ে আছি, কিন্তু কিছু বলছি না। আই উইশ আমারও এমন একটা পরি থাকবে যে আমাকে আব্বু আব্বু বলে ডাকবে। ইস, কবে যে সেদিন আসবে আর তোকে আম্মু বলে ডাকবে। তাহলে বিয়ে করেই ফেলুন, ভালোই হবে। আমারও দুনিয়ার পার্ট চুকিয়ে ফেলতে সুবিধা হবে। ওর কথাটা শুনে বুকটা ধপ করে উঠল। আমি ওর মুখটা চেপে ধরলাম। হুস, এমন কথা যদি আর কখনো বলিস তাহলে একদম জানে মেরে ফেলবো। মেরে তো ফেলেছ অনেক আগেই, এখন আবার কি মারবে? আমি আর নিজের মধ্যে বেঁচে নেই, সে কবে মরে গেছি। ঝুমুরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। ওর চোখ বলে দিচ্ছে যে ঝুমুর ভালো নেই, হয়েছে আর পাকনামা করতে হবে না। দুপুর হয়ে গেছে, খাবার খেয়ে ওষুধ খেতে হবে। নীলা, ওই নীলা। নীলাকে রাফি ডাকছে শুনে দৌড়ে ঝুমুরের রুমে এলো। হ্যাঁ ভাইয়া, বলো। ঝুমুরের জন্য খাবার নিয়ে আয়। খাবার খেয়ে ওষুধ খেতে হবে ওর। ওকে, আনছি, ওয়েট। এই নাও ভাইয়া। আচ্ছা, এখানে রেখে তুই যা। আর যদি কেউ কিছু জিজ্ঞেস করে তাহলে বলবি আমি ঝুমুরকে খাওয়াচ্ছি, ঠিক আছে? ওকে ভাইয়া। নে, হা কর। হঠাৎ করে আমার জন্য এত দরদ উতলে পড়লো কেন? আমার জন্য যেহেতু তুই অসুস্থ হয়েছিস সেহেতু আমাকেই তো সুস্থ করে তুলতে হবে, তাই নয় কি? ও কর্তব্য পালন করছেন, কিন্তু আমি তো কাউকে দায়ী করিনি। আমি মরে গেলেই বা কার কি? আর একটা এক্সট্রা কথা বললে একদম থাপ্পড় মেরে দাঁত ফেলে দিব। বলদ কোথাকার, একদম চুপচাপ খেয়ে নিবি, বুঝলি? ঝুমুর রাফিকে বরাবরই সবসময় ভয় পায়, তাই তো শত অভিমান থাকা সত্ত্বেও একদম চুপচাপ খেতে লাগলো। কেমন একটা ভালো লাগা কাজ করছে ঝুমুরের মধ্যে। কিন্তু সেদিনের রাফির করা অপমানের কথা মনে পড়তেই সেই ভালো লাগাটা উড়ে গেল। খাবার খাওয়ানোর পরে রাফি ওকে ওষুধ খাইয়ে দিল, সাথে একটা ঘুমের ইঞ্জেকশনও দিয়ে দিল। আস্তে আস্তে ঝুমুর ঘুমিয়ে গেল। রাফি আস্তে করে ঝুমুরের কপালে একটা চুমু দিয়ে কাঁথাটা ওর গায়ে জড়িয়ে দিল। রাফি ঝুমুরের ঘরটা খেয়াল করে না আগে, তাই সে চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। রুমটা খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো। একদিকে বুকশেলফও খুব সুন্দর করে বইগুলো তাকে সাজিয়ে রাখা। ওয়ার্ড্রোবের উপর কয়েকটি শোপিস খুব সুন্দর করে সাজিয়ে রাখা। খাটের বিছানার পাশে সেন্টার টেবিল রাখা, আর তাতে ঝুমুর হাস্যোজ্জ্বল একটি ছবি রাখা। তার পাশে রাফির দেওয়া গিফটগুলা সাজিয়ে রাখা। দেয়ালে ফ্যামিলি পিক লাগলো। বেশিরভাগ পিক ঝুমুর আর রাফির সাথে তোলা। অন্যান্য আসবাবপত্রগুলো যথাস্থানে সুন্দর করে রাখা। দেখছি বেশিরভাগ আমার দেওয়া জিনিসগুলো দিয়েই ওর রুমটা সাজানো। অসাম। হঠাৎ করে রাফির ঝুমুরের পড়ার টেবিলের দিকে নজর গেল। কয়েকটা বই খাতা পরিপাটি করে সাজানো, পাশে একটা ফুলদানি ও একটা কলমদানি, একটা কাল রঙের আপেল কোম্পানির ল্যাপটপ রাখা, আর একপাশে খুব সুন্দর একটা ডায়েরি রাখা।
রাফি এগিয়ে গিয়ে ডায়েরিটা উল্টে পাল্টে দেখতে লাগলো। ডায়েরির প্রথমেই বড় করে লেখা, ডোন্ট টাচ ইট উইদাউট মাই পারমিশন প্লিজ। আমার অনুমতি ছাড়া এটায় হাত দিবে না দয়া করে। নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি থাকে ডাকাতি। উপরের লেখাটি দেখে রাফির মনে কৌতূহল জাগলো যে ভেতরে কি লেখা আছে ডায়েরির। সে দেরি না করে ডায়েরির প্রথম পাতাটা খুলল। সেখানে লেখা, আমার মনের যত অব্যক্ত কথা, না বলার সব কথাগুলো তোমাকে ঘিরে প্রিয়তম। লেখাটি দেখে রাফি অবাক হলো যে লেখাটির সাথে তার নামের অধ্যাক্ষর লেখা। তার মানে ডায়েরিটা আমাকে নিয়ে লেখা। প্রথম পৃষ্ঠা থেকে 2 পৃষ্ঠা উল্টালাম, ডায়েরি লেখা। সত্যি বলতে ভালোবাসি কিনা তা আমি জানি না, জানতে চাই না তা নয়। কোনোদিন কোনো ছেলেকে দেখে মনের মাঝে ভালো লাগার কোনো ফিলিংস সৃষ্টি হয়নি, শুধুমাত্র একজনকে ছাড়া, যাকে দেখলে আমার দুনিয়াটা ওলট পালট হয়ে যায়, যার কথা শুনলে আমি শিহরিত হয়ে যাই, যার কথা চিন্তা করলে সমস্ত ভালো লাগা এসে আমাকে ঘিরে ধরে। সে যে তুমি, আমার প্রিয়তম, আমার সব কিছু যে তুমি রাফি। আরও কয়েক পৃষ্ঠা লেখা পড়লো রাফির মুখে হাসি লেগেই আছে। তার কেন জানি খুব ভালো লাগছে ডায়েরিটা পড়তে। সে আরেকটি পৃষ্ঠায় গেল। সেখানে লেখা, জানো, তোমার প্রতি মাঝে মাঝে চাপা অভিমান কাজ করে, কারণ তোমার জন্য আমার প্রতিটা রাত কেঁদে কেঁদে কাটাতে হয়। খুব ভালোবাসি যে তোমায়। জানো, তুমি তো আমাকে সহ্যই করতে পারো না, খুব ঘৃণা করো আমায় তুমি। তাই তো লন্ডনে যাবার পরে 5টি বছরে একটি বারও খোঁজ নাও নাই আমার, কিন্তু অন্য সবার সাথে দিব্যি কথা বলতে। খুব কষ্ট হয় আমার, বিশ্বাস করো, খুব কষ্ট হয়। সহ্য করতে পারি না তোমার করা আমার প্রতি অবহেলা। বিশ্বাস করবে কিনা জানি না, তোমার জন্য আমি প্রতিটা মুহূর্তে তীর্থের কাকের মতো অপেক্ষা করেছি। কখন তুমি আসবে? তোমার প্রতি আমার যে টান, আমার যে ভালোবাসা, সেটা কোনো দিনও তিল পরিমাণ কমবে না, এমনকি মৃত্যুর পরও না। তোমাকে ভালোবাসা যে আমার নেশা হয়ে গিয়েছে, এই নেশা যে আমি কখনোই কাটাতে পারবো না। তোমার সাথে আমার এই দূরত্ব, তোমার প্রতি আমার ভালোবাসা একটুও কমে নাই, বরং আরও বেড়েছে। অনেক ভালোবাসি তোমায়। তোমার আমাকে তুই বলে ডাকাটা অনেক মিস করি। কেন জানি না, তোমার সাথে অন্য কোনো মেয়েকে আমার সহ্য হয় না, খুব কষ্ট হয়। যখন দেখি তোমার সাথে অন্য একটা মেয়ে ঘেঁষাঘেঁষি করছে, তখন বেঁচে থাকার ইচ্ছেটা আপনা আপনিই মরে যায়। অপর পৃষ্ঠা, তুমি হয়তো আমাকে ভালোবাসো না, কারণ তুমি আমার থেকে অনেক সুন্দর, শিক্ষিত, ভালো কোনো মেয়ে ডিজার্ভ করো। হয়তো আমি তোমার যোগ্য না, তাই তো তুমি আমাকে শতবার অপমান করে বুঝিয়ে দাও যে আমি তোমার মতো স্মার্ট ড্যাশিং ছেলের নখেরও যোগ্য নই। অপর পৃষ্ঠা, প্রায় 7 বছরেরও বেশি সময় ধরে তোমাকে আমি ভালোবাসি, কিন্তু মুখে প্রকাশ করি না। তোমার প্রেমে অনেক আগেই ঘায়েল হয়ে বসে আছি। এখনো মনে পড়ে ছোটবেলায় যখন তুমি সবার থেকে বেশি আদর আমাকে করতে, সেই যত্ন আমাকে নিয়ে, তোমার পাগলামিগুলো, এই সবই তোমাকে আমার ভালো লাগার কারণ। এই ভালো লাগা থেকে এই ভালোবাসা। তোমাকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না। আমার স্বপ্ন ও কল্পনাতে শুধু তুমিই বিরাজমান। একটা সেকেন্ডের জন্য তোমাকে ভুলতে পারি না। 7 বছর ধরে আমায়ও ভালোবাসে? ও মাই গড, সেই সময় ভালোবাসা কি, ও কি তা জানতো? পরের পৃষ্ঠায় লেখা, আমি দিন দিন তোমার জন্য সাইকো হয়ে যাচ্ছি। পুরো ডায়েরিটা রাফির পড়া হয়ে গেছে, শুধুমাত্র 3-4 পৃষ্ঠা বাকি আছে। সেখানে লেখা, তুমি হয়তো আমাকে চাও না, আমাকে ভালোবাসো না। আমি কোনোদিন তোমাকে জোর করব না এ বিষয়ে। আমি একাই না হয় একতরফা ভালোবেসে যাব, তোমাকে আমায় ভালোবাসতে হবে না। তবে এটা সত্যি যে আমি তোমাকে এত পরিমাণ ভালোবাসি যে তোমাকে অন্য কারো হতে দেখতে পারবো না। আমি যেটা কোনো দিনও সহ্য করতে পারবো না। আর এটাও চাই না যে আমার জন্য কষ্ট হোক তোমার, বা তোমার কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষকে তুমি হারিয়ে ফেলো। তাই যেদিন দেখবে তুমি অন্য কারো হয়ে গেছো, সেদিনে আমি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব। কথা দিলাম, তোমার জন্য আমিও মরতে পারি, তবে পরকালে আমি আমার আল্লাহর কাছে শুধু তোমাকে আমার জন্য ভিক্ষা চাইব। আমার নামাজের প্রতিটা মোনাজাতে শুধু তুমিই আছো। এর নিচে লেখা, ভালোবাসি রাফি ভাই, খুব করে ভালোবাসি। আমার প্রতিটা নিঃশ্বাস যে শুধু তুমি জড়িয়ে আছো রাফি ভাই। আমার মনের গহীনে যে তোমার নাম শুধু খোদাই করা। মরে যাব তোমাকে ছাড়া, বিশ্বাস করো। একটুও বেঁচে থাকতে পারবো না তুমি হিনা। তুমি যে আমার জীবনের সব, আমার জীবনের সাধনা যে শুধু তুমি। সব শেষে একটা কথাই বলবো, আই লাভ ইউ রাফি ভাইয়া, আই লাভ ইউ আ লট। সবটুকু পড়া শেষ করে ডায়েরিটা বন্ধ করে রাফি একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে যেখানে ডায়েরিটা ছিল সেখানে রেখে দিল। শেষের পৃষ্ঠার লেখাগুলো পড়ে রাফির মাথাটা কেমন জানি ঝিমঝিম করছে। এতটা ভালো যে কেউ কাউকে বাঁচতে পারে সেটা তার কল্পনাতীত। বিছানার দিকে মুখ করে তাকাতেই দেখে সেখানে ঝুমুর শান্ত হয়ে ঘুমিয়ে আছে। কতটা মায়া যে ওর মুখের মধ্যে মিশে আছে
মনে হচ্ছে যে পুরো একটা ঘুম পড়ি। রাফি আস্তে করে গিয়ে ঝুমুর বিছানার পাশে বসলো। ঝুমুরের এক হাত রাফির বুকে নিয়ে ঠেকালো। এতদিন জানতাম যে ছেলেরা ভালোবাসা নিয়ে পাগলামি করে, কিন্তু এখন তো দেখি তার পুরাই উল্টো। ঝুমুরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঝুমুরের হাতটা বুক থেকে তুলে একটা চুমু দিল। আমিও যে তোকে খুব ভালোবাসি, এর আগে সেটা বুঝিনি। এমনই সময় রাফির দাদি রুমে প্রবেশ করে, যেটা রাফি খেয়াল করেনি। রাফি একদিনে ঝুমুরের দিকে তাকিয়ে ওর হাতটা ধরে বসে আছে। রাফির দাদি সেটা খেয়াল করলেন। সে এসে আলতো করে রাফির কাঁধে হাত রাখলেন। রাফি তো ভয় পেয়ে চমকে পিছনে ঘুরে তাকালো। রাফির তাকাতে সে একটা মুচকি হাসি দিল। আরে দাদি, তুমি কখন এলে? এই তো এই মাত্র আসলাম। তা ঝুমু ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ দাদি, অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। দাদু ভাই, ভালোবাসিস ঝুমুরকে, তাই না? দাদির কথা শুনে ঝট করে অবাক হয়ে তার দিকে তাকালাম। কি ব্যাপার দাদি, আমার মনের কথা বুঝলো কেমতে? না মানে আসলে দাদি, হ্যাঁ। মানে মানে করতে হবে না, সত্যিটা বলতো দেখি। রাফি উঠে গিয়ে ওর দাদিকে জড়িয়ে ধরলো। তোমার সাথে তো আমি আমার সব কিছু শেয়ার করি, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই তো শেয়ার করার নমুনা। তলে তলে এত দূর এগিয়ে গেছো, আমায় কিছু বললা না। রাগ করে না দাদি, আমার সুইটহার্ট। তুমি রাগলে আমায় কে বুঝবে বলো? তাহলে সত্যি কথাটা বল আমায়, তোর মুখ থেকেই শুনি। হ্যাঁ, আমি ঝুমুরকে ভালোবাসি, এটা সত্যি। বাহ, তা এটা কি ঝুমুর জানে? না, আমি যাকে ভালোবাসি সেটাও জানে না, কিন্তু ও যে আমায় ভালোবাসে সেই কথা আমি জানি। কি করে? তোকে কি ও বলেছে নাকি? তারপরে রাফি প্রথম থেকে একে একে সব কিছু বলতে শুরু করলো। কোনো কিছু বাদ দিল না। আর ওর দাদি সব কিছু মন দিয়ে শুনছে। দাদি জানো, তোমার নাতনি নাকি আমায় দীর্ঘ 7 বছর ধরে ভালোবাসে। ওর বয়সই বা কত? 17-18 হবে। 7 বছর আগে ভালোবাসা কি সেটা কি ও বুঝতো বলো? যাই হোক দাদু ভাই, তুমি কিন্তু আমার দিদা ভাইকে অনেক কষ্ট দিয়েছ, সেটা কিন্তু একদম ঠিক নয়। দাদি, মানছি আমি ওর সাথে ভুল করেছি, জানি না ও মাফ করবে কিনা। তাই বলে তুমি আমাকে ভুল বোঝো না। তুমি তো সব কিছু শুনলে, বলো। তা যাই হোক না কেন, আমার দিদা ভাইকে তুই নিজ দায়িত্বে সুস্থ করে তুলবি, আবার আমার দিদার মুখে হাসি ফুটিয়ে তুলবি। আর হ্যাঁ, এবার কিন্তু তোর মনের কথাটা ওকে বলে দিস। ওসব তুমি চিন্তা করো না দাদি, ওসব আমি দেখে নিব। আর হ্যাঁ, খুব শীঘ্রই ওকে আমার মনের কথা বলবো। আচ্ছা দাদি, একটা কথা বলো তো, আব্বু, দাদু, বেরো চাচু, বাকি সবাই কি আমাদের সম্পর্কটা মেনে নিবে? কেন মেনে নিবে না? না মানে ঝুমুর আর আমি তো চাচাতো ভাই বোন, তাই না? আসলে মানে আমি বোঝাতে চাচ্ছিলাম আর কি। তুই কি বোঝাতে চেয়েছিস আমি তা বুঝতে পারছি। আচ্ছা দেখ, আমি আর তোর দাদু কিন্তু আপন খালাতো ভাই বোন, তাই বলে কি আমাদের বিয়ে হয় নাই? তাও আবার তোর দাদু আমায় পছন্দ করে বিয়ে করেছে, তাহলে তোদের সম্পর্ক কেন মেনে নিবে না? এরম রিলেশন তো প্রায় হয়ে থাকে। তুমি এত শিওর হয়ে কি করে বলছো বলো তো? কারণ তোর আর ঝুমুরের বিয়ে অনেক আগেই পাকা করে রাখা হয়েছে। এই কি বলো এসব? হ্যাঁ দাদু ভাই, তুই তো জানিস মিলির জন্য অনেক ভালো একটা সম্বন্ধ এসেছে। তো যেদিন মিলির এনগেজমেন্ট হবে সেদিনই ঝুমুরের সাথে তোর আকদ করে দেওয়া হবে। ও মাই গড, দাদি, এত বড় একটা খুশির খবর তুমি আমাকে আগে কেন বলনি? হয়েছে, এখন এত উত্তেজিত হোস না। আগে ঝুমুরকে তুই সুস্থ করে তুল দাদু ভাই। আর হ্যাঁ, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, তুই এখনো খাস নাই কেন? তাড়াতাড়ি নিচে যা, গিয়ে খেয়ে নি। দাদি, যে খুশির খবরটা তুমি দিয়েছো তাতে আমার পেট ভরে গেছে। ফাইনালি ঝুমু আমার হবে। আই এম সো হ্যাপি দাদি। হয়েছে হয়েছে, এখন তুই নিচে যা, আর নীলাকে একটু বল এখানে আসতে। যা যা। রাফি ঝুমুরের দিকে এক নজর তাকিয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে নীলাকে পাঠিয়ে দিল ঝুমুরের রুমে। আর রাফি খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেল। খুব নামি দামি একটা কোম্পানি ওদের। এই কোম্পানির মালিক রাফির দাদা আশফাক চৌধুরী। অনেক পরিশ্রমের পরে কোম্পানিটা আজ এ পর্যায়ে এসেছে। এখন রাফির বাবা সহ বাকি চাচারা আর তুষার সব দেখাশোনা করছে। আর আজকে থেকে রাফি ওই কোম্পানির সিইও পদে জয়েন করবে। গতকাল ঝুমুরের জন্য অফিসে যেতে পারেনি রাফি, এমনকি আজকে সকালেও তাই বিকেল বেলা গেল। রাফি আজ পুরো ফর্মাল টাইপের হয়ে অফিসে গেছে। সাদা শার্টের সাথে কালো কোট আর সাদা প্যান্ট, চুলগুলো জেল দিয়ে একদিকে সেট করা, একদম অফিস গেট আপ। তখন ঈশান কল দিল। একদিকে গাড়ি ড্রাইভ নিজে করছে, অন্যদিকে ঈশানের সাথে কথা বলছে।
ওর সাথে কথা বলতে বলতে অফিস পৌঁছে গেল। তারপরে গাড়িটা সঠিক জায়গায় পার্ক করে গাড়ি থেকে বের হয়ে দরজায় নক করলো। রাফির আসার অপেক্ষায় এতক্ষণ বাহিরে দাঁড়িয়ে ছিলেন অফিসের ম্যানেজার আর অফিসের কিছু স্টাফ। রাফি তাদের কাছে যেতেই তারা ওর সাথে হ্যান্ডশেক করে অভ্যর্থনা জানিয়ে ভিতরে নিয়ে গেল। ভিতরে অফিসের বাকি সব স্টাফরা রাফিকে ফুল দিয়ে স্বাগতম জানালো, আর রাফি সবার সাথে পরিচিত হয়ে নিল। অফিসের ম্যানেজার সবাইকে জানিয়ে দিল যে রাফি চৌধুরী আজ থেকে অফিসের সিইও হয়ে জয়েন করেছে। অফিসের বেশিরভাগ মেয়েরাই রাফিকে দেখে ফিদা, কিন্তু রাফির ওদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ তার পুরো হৃদয় জুড়ে যে আছে শুধু ঝুমু। ম্যানেজার রাফিকে ওর ক্যাবিনে নিয়ে গেল। রাফির রুমটা খুব সুন্দর করে গোছালো আর পরিষ্কার করা। ওদের অফিসের 10 তলা থেকে শহরের অনেক দূর অবধি দেখা যায়। রাফির রুমও 10 তলার এক খোলা সাইটে। তুষারের কেবিন রাফির কেবিনের পাশে। তুষার এই অফিসের একজন এমডি। আজকে তুষার অফিসে আসে নাই, শুধু রাফি এসেছে। সে আগে থেকে তুষারের কাছ থেকে সিইও এর কাজ সম্পর্কে ধারণা নিয়ে রেখেছে, আর রাফিরও কিছু অভিজ্ঞতা আছে এই বিষয়ে, তাই ওকে আর ভিন্ন করে বুঝিয়ে দিতে হলো না। রাফি ওর কেবিনটা ঘুরে ঘুরে দেখে। ম্যানেজার এর দিকে ঘুরে তাকালো। খুব সুন্দর ক্যাবিন, আই লাইক ইট। ম্যানেজার একটা যুবক টাইপের ছেলেকে নিয়ে আসলো। স্যার, আজ থেকে এ আপনার পিএ, আর এর নাম রিজু আহমেদ। ম্যানেজার রিজুকে রাফির সাথে পরিচয় করিয়ে দিয়ে চলে গেল। রিজু ছেলেটা অনেক ভালো, আর তার সাথে কাজেও অনেক ন্যায়পরায়ণ, অনেক এক্সপিরিয়েন্স আছে, খুবই ভদ্র। রিসেন্টলি যে ডিলগুলো হয়েছে সে সবগুলো রাফিকে খুব সুন্দর করে বুঝিয়ে বলল। ফাইলগুলো এগিয়ে দিল। রাফির ভাগে যে ডিলগুলো পড়েছে সেগুলো নিয়ে আলোচনা করলো। তারপরে রাফির অধীনে যারা কাজ করবে তাদের সাথে রিজু রাফির পরিচয় করিয়ে দিল অফিসের নতুন সিইও হিসেবে। সবার সাথে পরিচয় পর্ব শেষ করে রাফি তাদেরকে তার সাথে কাজ করতে হলে যে যে রুলসগুলো মেনে কাজ করতে হবে সে সম্পর্কে সবাইকে অবগত করলো। আজ প্রথম দিন, তাই রিজুর সাথে আরও কিছুক্ষণ আলাপ করে অফিসটা দেখে বাসার দিকে রওনা দিল রাফি। অপরদিকে ঝুমুরের ঘুম ভেঙেছে পানির পিপাসার জন্য। চোখ পিটপিট করে সে চারদিকে তাকালো। ঝুমুর দেখলো তার পাশে নীলা শুয়ে উল্টো দিকে ঘুরে ফোন টিপছে। ঝুমুর আস্তে করে উঠে বিছানায় বসলো। পাশে নীলা শব্দ পেয়ে ঝুমুরের দিকে তাকালো আর ব্যস্ত হয়ে বলল, ঝুমুর, কিছু কি লাগবে তোর? আসলে গলাটা শুকিয়ে গেছে, পানি খাবো। পাশের টেবিল থেকে পানি এনে নীলা ঝুমুরের কাছে দিল। এই নে ধর। থ্যাঙ্কস। দুর্বলতা কি একটু কমেছে ঝুমুর? একটু কমেছে, কিন্তু আমার কিছুই ভালো লাগছে না। ও আচ্ছা, তুই আগে ড্রেসটা চেঞ্জ করে নে, তারপরে যা ইচ্ছা হয় তোর তাই করিস, ওকে? হ্যাঁ, আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে হবে। আচ্ছা, আব্বু আম্মু, বড় আম্মু সবাই কই? কারো কোনো সারা শব্দ নাই যে? ফ্যাক্টরিতে কি জানি একটা সমস্যা হয়েছে, তাই তারা 5 ভাই সেখানে গেছে। মেজো চাচু তো যেতেই চাইছিলেন না, পরে আমি আর ভাইয়া বলছি টেনশন না করতে, আমরা আছি তো, এই বুঝিয়ে পাঠিয়েছি। আম্মুর আর মেজো আম্মু তো তোর প্রিয় খাবার বানাতে ব্যস্ত, আর রাফি ভাইয়া অফিসে গেছে। বাকি কে কোথায় আছে জানি না। আমি শুধু জিজ্ঞেস করেছি আব্বু আম্মু আর বড় আম্মুর কথা, আর তুই পুরো 14 গোষ্ঠীর খবর দিলি। আসলে তুই একটা মাথা মোটা বলদ। আমি মাথা মোটা বলদ হলে তুই আর পিয়ারি বোন বলদি জাম্বুরা। হোয়াট ডু ইউ মিন বলদি জাম্বুরা? কিছু না, তুই চল আগে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করবি। ঝুমু শোন, একদম ওয়াশরুমের দরজা নক করবি না, আর কাপড় রুমে এসে চেঞ্জ করবি, আর ঠান্ডা পানি লাগানো একদম নিষেধ, সো মাইন্ড ইট। আচ্ছা ম্যাম, যা তুই এখন। ও, কিছু লাগলে আমাকে ডাকবিস, আমি তোর রুমেই আছি। ওকে। তারপরে ঝুমু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে রুমে ড্রেস চেঞ্জ করে নিল। ওর শরীর একটু দুর্বল লাগছে আর সাথে মাথাও ঘুরছে, তবুও এক জায়গায় থাকতে খুবই বিরক্ত লাগছে ঝুমুরের। তাই নীলা ঝুমুকে নিয়ে ওর বারান্দায় গেল। ঝুমুর আস্তে করে বারান্দায় রেলিং ধরে দাঁড়ালো। বাইরে হালকা বাতাস বইছে। ঝুমুর চোখ বন্ধ করে বাতাস অনুভব করছে, অনেকটা হালকা লাগতেছে ওর। আর নীলা তো ওর কানের পাশে বসে ঘ্যানর ঘ্যানর করতেই আছে। কলেজে কি হলো না হলো ইত্যাদি ইত্যাদি বলছে, আর ঝুমুর শুধু প্রত্যুত্তরে হ্যাঁ না বলছে। হঠাৎ ঝুমুর নীলাকে একটা প্রশ্ন করলো। আচ্ছা নীলা, একটা কথা বলতে পারিস? ভালোবাসায় এত কষ্ট কেন? ঝুমুর এমন প্রশ্ন শুনে নীলা থতমত খেয়ে গেল। কি বলবেও বুঝতেছে না। ঝুমু আবারও জিজ্ঞেস করলো, কাউকে মন থেকে ভালোবাসা কি পাপ না অপরাধ, কোনটা? হ্যাঁ, এমন প্রশ্নের উত্তর যে আমার কাছে নাই বোন, আমি যে কখনো রিলেশন করি নাই। হবে হয়তো। আর কিছু বললো না, তখনই নীলার ফোন বেজে উঠল। এই রে, বৃষ্টি কল দিয়েছে। বৃষ্টি ওর কলেজ ফ্রেন্ড, নিশ্চয়ই কলেজ এর ব্যাপারে কথা বলবে। নীলা ফোনটা রিসিভ করে বারান্দার ওপাশে চলে গেল, আর ঝুমুর আগের মতোই বারান্দার রেলিং ধরে চোখ বুজে দাঁড়িয়ে আছে। হঠাৎ এক দমকা হাওয়া এসে
ঝুমুরের চুলগুলো ওর মুখে আছড়ে পড়ল। চোখগুলো আলতো করে চুলগুলো সরিয়ে নিল। তখনই গাড়ির হর্নের শব্দ শুনে বাড়ির গেটের দিকে তাকালো সে। দেখলো যে একটা গাড়ি বাড়ির ভিতরে ঢুকছে। ড্রাইভিং সিটে রাফিকে দেখতে পেয়ে ঝুমুরের বুকটা ধক করে উঠল। কোনো এক অজানা অনুভূতি এসে ওকে ঘিরে ধরেছে। বারান্দার কোণে পিলারের সাথে হেলান দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঝুমুর রাফির দিকে। হয়তো ভালোবাসার মানুষকে দেখলে এক অজানা অনুভূতি এসে জড়িয়ে ধরে, যা ভাষায় প্রকাশ করা যায় না। একমাত্র যে কাউকে মন থেকে ভালোবাসে সেই বোঝে। এদিকে রাফি গাড়ি নিয়ে পার্ক করে দরজা নক করে বড় লেন ধরে আস্তে আস্তে হাঁটছে। হাঁটার মাঝে ব্লুটুথটা কান থেকে খুলে পকেটে রেখে দিল। হঠাৎ করে নীলাশ ফোন দিল। রাফি ফোনটা পকেট থেকে বের করে কলটা রিসিভ করে কানে ধরল। হেই ব্রো, কি অবস্থা? আমার আবার অবস্থা, এইমাত্র অফিস থেকে বাসায় ফিরলাম। তোর কি অবস্থা? টেবিল চেয়ার রাখা, ও জায়গায় গিয়ে একটা চেয়ার টেনে সেখানে বসলাম। এই বাসায় আছি রে, খুব টায়ার্ড লাগছে, খুব টায়ার্ড। কেন ভাই, কার বাড়িতে চুরি করতে গেছিলি? দূর হারামি, বাবার সম্পূর্ণ ব্যবসাটা সামলানো চারটিখানি কথা নয়। কিছুদিন যাক, তখন তুইও আমার মতো বলবি, বুঝলি? ও আচ্ছা, তখনকারটা তখন দেখা যাবে। যাই হোক, ঝুমুরের কি খবর? কেমন আছে ও? আলহামদুলিল্লাহ, এখন একটু সুস্থ আছে। হঠাৎ করে রাফির দোতলায় ঝুমুরের ব্যালকনিতে চোখ গেল, আর সেখানেও চোখ আটকে গেল। এলোমেলোভাবে মেয়েটাকে এত সুন্দর লাগবে সেটা আজ প্রথম দেখলো রাফি। ঝুমুর আজকে কোনো সালোয়ার কামিজ পরে নাই, সাদা কাপড়ের ডিলা ডালা হাঁটু পর্যন্ত একটা গাউন পরেছে সে, আর একটা লেহেঙ্গা পরেছে। হালকা বাতাসে ঝুমুরের চুলগুলো উঠছে। রাফি তো এক দৃষ্টিতে তাকিয়ে আছে, অপোজিটে ঝুমুর রাফির দিকে লাগামহীনভাবে তাকিয়ে আছে। রাফি ঝুমুরকে দেখতে এতটাই ব্যস্ত যে উপাসে নীলাশ যে এত চিল্লায় চিল্লায় হ্যালো হ্যালো করছে তার কর্ণপাত অবধি পৌঁছচ্ছে না। অপরদিকে ঝুমুর রাফির দিকে আরও কিছুক্ষণভাবে তাকিয়ে থেকে নিজেকে অপর দিকে ফিরিয়ে নিল। মনে মনে ভাবতে লাগলো, কি লাভ তোমার মায়াতে নিজেকে জড়িয়ে? সেই তুমিই তো আমার নও। কিন্তু এই বেহায়া মনকে তো আর বোঝাতে পারি না। কেন যেন এই বেপরোয়া মন বলে যে তুমি শুধুমাত্র আমার, একদিন না একদিন তুমি আমার হবেই, কিন্তু সেটা তো সম্ভব নয়। তারপরে নীলা এসে ঝুমুরকে আস্তে করে রুমে নিয়ে গেল। ঝুমুরকে নিয়ে যাওয়ার পরে রাফির ধ্যান ভাঙে, আর ও নীলাশ এর সাথে কথা বলে বাড়ির ভিতরে চলে গেল। এভাবে এক সপ্তাহ কেটে যায়। এখন ঝুমুর বলতে গেলে পুরোপুরি সুস্থ, শুধুমাত্র রাফির প্রভার কেয়ারের জন্য। এই এক সপ্তাহ রাফি ঝুমুরকে একদম চোখে চোখে রেখেছে। এমনকি অফিসে শুধুমাত্র 3 ঘন্টার সময় দিয়ে আর বাকিটা সময় ঝুমুরের পাশেই থেকেছে। প্রতিদিন 3 বেলা নিজের হাতে ঝুমুরকে খাওয়ানোর সাথে ওষুধ খাওয়ানো, ঝুমুরের ফেভারিট চকলেট নিয়ে আসা অফিস থেকে ফিরে আসার সময়, আর ঝুমুর ঘুমিয়ে গেলে ওর 2 গালে 2টা চুমু দেওয়া যেন ওর অভ্যাসে পরিণত হয়ে গেছে। যদিও তা ঝুমুরের অজান্তে, পরিবারের বড়রা তো অনেক খুশি যে রাফি ঝুমুরের এতটা কেয়ার করে, চোখে চোখে রাখে, এত ভালোবাসে এটা দেখে। আর অন্যদিকে ঝুমুর ভাবে যে এসব রাফি সবার চাপে পড়ে করেছে। রাফির সাথেও প্রয়োজন ছাড়া বাকি একটা কথাও বলে না, কিন্তু ঝুমুরের 2 চোখ সব সময় শুধু রাফিকে খুঁজে। মনের মাঝে একটা সুপ্ত কল্পনা যে রাফি একদিন ওর হবেই। আজ মিলিকে পাত্র দেখতে আসবে, আর সাথে বিয়ের দিনও ফাইনাল করে যাবে। তাদের অনেক দিনের ইচ্ছে মিলিকে তাদের ঘরের বউ বানাবে। জনাব আহমদ চৌধুরীর বন্ধুর ছেলে আজকে মিলিকে দেখতে আসবে। তার সাথে তার বন্ধুর অনেক দিন আগে থেকেই কথা যে জনাব আহমেদ চৌধুরী বড় মেয়েকে তারা তাদের ছেলে রাজের বউ করে নেবে। আর তাদের পরিবারের সাথে রাফিদের পরিবারে অনেক ভালো একটা সম্পর্ক আছে। রাজ কানাডা থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে কয়েক মাস হয়েছে। এখন বাবার ব্যবসা দেখাশোনা করছে। রাজরা পুরো পরিবার সহ এসেছে রাফিদের বাসায়। নানা রকমের খাবার দাবারের আয়োজন করা হয়েছে। শুধু রাজের পরিবার নয়, সাথে নীলাশের পুরো পরিবারও এখানে উপস্থিত। পুরো ড্রয়িং রুম ভর্তি মেহমান, গল্প গুজব আর আড্ডায় আমেজ। সেখানে রাফিরাও সবাই সেই আড্ডায় মেতে উঠেছে। সবাই জানে যে মিলিকে আজকে দেখতে আসবে, কিন্তু নীলাকেও যে আজকে নীলাশের পরিবার দেখতে আসবে সেটা পরিবারের বড়রা ছাড়া আর কেউ জানে না। আর নীলাশ নীলাকে অনেক আগে থেকেই পছন্দ করে। সে তার পরিবারকে কথাটা বলে, আর ওর পরিবার আজকে এসেছে বিয়ের দিন তারিখ পাকা করতে। রাফিয়া নীলাশ ওদের বাকি ফ্রেন্ডের আনার জন্য বের হয়ে গেছে একটু আগে। ঝুমুর আর নীলা মিলে মিলিকে সাজানো আর শাড়ি পরানোর দায়িত্ব জিনিয়া রিয়া ঈশিতার উপরে চাপিয়ে দিয়ে ওরা কেটে পড়েছে। নীলা হেলে দুলে ঘাসের উপরে হাঁটছে, আর ঝুমুর এক আঙ্গুল দিয়ে চুল খোঁচাচ্ছে আর চুল আঁচড়াচ্ছে, আর এক হাত দিয়ে ফোন টিপছে। আহা, কি আনন্দ যে লাগছে ঝুমুর, তুই জানিস না। পাত্রী দেখতে আসছে মিলি আপুকে, তাহলে তুই এত লাফাচ্ছিস কেন? এইটাই তো আমিও বুঝতে পারছি না, মনে হচ্ছে আমাকে দেখতে আসছে। ইস, কবে যে আমাকে দেখতে আসবে। ওএমজি নীলা, তুই এত বিয়ে পাগলি হলি কবে থেকে? আগে তো জানতাম না। হে আল্লাহ, ওকে তুমি হেদায়েত দান করো, আমিন। বলো, আমি যথেষ্টই হেদায়েতে আছি, তার থেকে তুই আমার বিয়ের জন্য দোয়া কর। ওকে,
হে আল্লাহ, তুমি ওর মনস্কামনা পূরণ করো, যত তাড়াতাড়ি পারো ওকে বিদায় করো, ওর কোল আলোকিত করে শত সন্তানের জননী ওকে বানাও, আমিন। খবিস কোথাকার, এটা দোয়া নয়, বদদোয়া করছিস। তুই তো বললি দোয়া করতে, তাই তো আমি একটু 5 ফোড়ন দিয়ে দিলাম দোয়ার সাথে। তোকে তো আমি সম্পূর্ণ কথাটা শেষ করতে পারল না গাড়ির হর্নের শব্দে। ওরা গেটের দিকে তাকিয়ে দেখলো দুইটা গাড়ি রেসিংয়ের মতো পাল্লা দিয়ে বাড়ির ভিতরে ঢুকছে। গাড়ি দুইটা একদম ঝুমু আর নীলার সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে রাফি, নীলার সহ ওদের বাকি বন্ধুরা বের হলো। এমন সময় ঝিনিয়া ও ঈশিতা এসে ঝুমুর ও নীলার কাছে দাঁড়ালো। রাফি আর নীলা এসে ওদের সামনে দাঁড়ালো, পিছনে ওদের বন্ধু তুহিন, ইয়াদ, লারা, ঈশান। হে গার্লস, তোমরা এখানে কি করছো? নীলা একবার নীলাশকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল। সেটা আপনার জেনে কোনো লাভ নেই। ওরা কথা বলছে আর এদিকে রাফি ঝুমুরকে দেখে ওই জায়গায় থমকে গেছে। আজকে ঝুমুরকে রাফির সাথে অনেক সুন্দর লাগছে। চকলেট কালারের লং রাউন্ড ড্রেস, ফুলাতা দিয়ে চুল ছেড়ে দিয়ে মাথায় সাদা স্টোন বসানো, চিকন চেনের মতো টায়ারে দিয়ে পেঁচানো, চোখে গাঢ় করে কাজল দেওয়া, ঠোঁটে হালকা লিপস্টিক। ব্যাস এতেই পারফেক্ট রাফিকে পাগল করার জন্য। রাফি তো এক ধ্যানে ঝুমুর দিকে তাকিয়ে আছে, অন্যদিকে ঝুমুর রাফির দিকে একবার তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল, কারণ ও রাফির চোখের দিকে তাকালেই ও চোখের গভীরে হারিয়ে যায়। আর রাফি একটা ট্রাউজার, একটা সাদা টি শার্ট পরেছে, চুলগুলো একদিকে জেল দিয়ে সেট করা, ওদিকে নীলা আর নীলাশ তর্ক নিয়ে বিজি। তোমরা বোঝো কম, চিল্লাও বেশি, কোনো কাজের না তোমরা, শুধু ঝগড়াই করতে পারো। আর দেখো আমরা ছেলেরা কত কিছু করতে পারি, কিন্তু তোমরা কি পারো বলো? অলসের ঠেকি একটা। ওই হ্যালো মিস্টার, আলসের ডেকে কাকে বলছেন? হ্যাঁ, আমাদেরকে? আমি আর ঝুমু যা যা করতে পারি তা শুনলে আপনার চোখ চড়ক গাছ হয়ে যাবে। তা তোমরা কি কি করতে পারো? নীলা, বাদ দে না এসব বই, চল ভেতরে যাই, ফালতু বকবক করে কোনো লাভ নেই। না নীলা, তুমি বলো। আমার কথা না হয় বাদে দিলাম, আমি যা কিছু শিখেছি সব কিছু ঝুমুর কাছ থেকেই শিখেছি। ঝুমুর বাইসাইকেল চালাতে পারে, ও বাইসাইকেল রেসিংয়ে অংশগ্রহণ করে এ পর্যন্ত 3টা ট্রফি জিতেছে। কার ড্রাইভিং করতে পারে, কম্পিউটার অপারেটিং করতে পারে, গ্রাফিক ডিজাইন পারে। আগে স্কুলের টপ ব্যাডমিন্টন খেলোয়াড় ছিল, এখন কলেজের সেরা সিঙ্গার আমাদের ঝুমুর। কলেজে যদি আগে কোনো ফাংশনের আয়োজন করা হয় সবার আগে প্রিন্সিপাল স্যার ঝুমুকে ডাক দেয়। আর রান্না বান্নার কথা বাদে দিলাম, ওর হাতের বিরিয়ানি জাস্ট ওয়াও, আমি ওর থেকে শিখেছি। সবাই যেন নীলার কথাগুলো শুধু গিলছে, এতটাই অবাক হয়েছে যে মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। অবশেষে ইয়াদ নীরবতা ভেঙে বলল, যা বলেছিস আমি তো পুরাই শখে আছি। ঝুমুরকে দেখতে তো বোঝাই যায় না ও এত কিছু পারে। সত্যি ঝুমুর, তুমি সবাইকে ছাড়িয়ে গিয়েছো, বাহ। সত্যি ঝুমু, তুমি এত কিছু পারো? আই ক্যান বিলিভ দ্যাট। আপনি বিশ্বাস করলেই বা কি আর না করলেই বা কি, সত্যি তো এটাই যে আমার বোন সব কিছুতেই টপার। আই এম প্রাউড অফ মাই সিস্টার। ওদিকে রাফিয়া নীলাশ তো এখনো শোকের চরম পর্যায়ে আছে। এরকম কিছু শুনবে ওরা এটা আশা করেনি। এত কিছু একসাথে, হাউ ইজ পসিবল? না, আমি বলতে চাচ্ছি এত কিছু কোথা থেকে শিখলে ঝুমুর? আর এর পেছনে কি কোনো কারণ আছে? আসলে কেউ একজন বলেছিল যে আমার দ্বারা কোনো ভালো কাজ হবে না, আমি কোনো কাজের যোগ্য না, আমার দ্বারা শুধুমাত্র নাকি অকাজই হবে। সেই কথাই আছে না, ইচ্ছে থাকলেই উপায় হয়, তাই আমিও দেখিয়ে দিলাম। ঝুমুরের দিকে তাকিয়ে কথাগুলো বলায় ওর কাশি উঠে গেল। নীলাশ ওর পাশেই ছিল, তাই ও রাফির মাথায় আর পিঠে চাপড় দিতে লাগলো। তোর আবার কি হলো? রাফি, আর ইউ ওকে? আমি ঠিক আছি। রাফির এমন কাণ্ড দেখে ওদিকে ঝুমুরের পেট ফেটে হাসি আসছে। বেচারাকে বড় রকমের জব্দ করতে পেরেছে। এই রে, আমি তো একদমই ভুলে গেছিলাম যে বড় আম্মু তোমাদের সে কখন ডেকেছে, আর তোমরা কিনা এখানে দাঁড়িয়ে আছো। আচ্ছা তোরা যা, আমরা আসতেছি। যাবার সময় নীলাশের কাছে এসে কানের কাছে মুখ এনে বলল, এই যে আইটেম পিসাস ভাইয়ার ফ্রেন্ড, আমিও কিন্তু ঝুমুর মতো অনেক কিছু পারি। ঝুমুর ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন আর আমি বাস্কেটবল চ্যাম্পিয়ন। সো আমাকে নিয়ে উপহাস করবেন না, বেশি দেরি করলে একদম বাস্কেটবলের মতো তুলে আছাড় মারব। মাইন্ডেড। একথা বলে নীলা চলে গেল অন্যদের সাথে। আর নীলাশ বেচারা অসহায়ভাবে তাকিয়ে আছে নীলার যাওয়ার দিকে, আর মনে মনে ভাবছে, মাইরেলা আল্লাহ গো, খাল কেটে কুমির আনতেছি না তো, তুমি দেখো মানে রক্ষা করো আল্লাহ। তারপরে সবাই ভিতরে চলে গেল। মিলিকে পাত্রপক্ষের সামনে আনা হয়েছে। সবাই ভিন্ন রকমের কথা বলছে।
ওরা সবাই এক এক জায়গায় গিয়ে দাঁড়ালো, কারণ বড়রা পুরো জায়গা জুড়ে বসে আছে। ঝুমুর এক কোণে গিয়ে দাঁড়িয়েছে। নীলাকে ওর আম্মু এসে ডেকে নিয়ে গেছে। বাকিরা সবাই সামনাসামনি দাঁড়িয়েছে। লারা মেয়েটা এমনিতে একটু গায়ে পড়া মেয়ে, সেই তখন থেকে রাফির সাথে গায়ে পড়ে কথা বলছে, একটু বেশি ঘেঁষাঘেঁষি আর হাসাহাসি করছে। দূর থেকে সবকিছু ঝুমুর দেখছে। ওর বুকে ফেটে কান্না আসছে এসব দেখে, কিন্তু কান্না করতে পারছে না। তবু ঝুমুরের চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সেটা ঝুমুর 2 হাত দিয়ে মুছে নিল। ওর একটু খেয়াল নেই যে রাফি ওর পেছনে দাঁড়িয়ে আছে। আসলে রাফি সেখান থেকে খেয়াল করেছিল যে ঝুমু মন ভার করে দাঁড়িয়ে আছে। ও সেখানে আর না থেকে ঝুমুর পিছনে এসে দাঁড়ালো, আর এসে দেখলো যে ঝুমু চোখ মুছতে হাত দিয়ে। কোনো কিছু না বলে ঝুমুর এর কোমরে 2 হাত দিয়ে ঝটকা টান দিয়ে নিচের সাথে মিশিয়ে নিল। ঝুমুরের পিঠ রাফির বুকে গিয়ে লাগলো। রাফি একদম শক্ত করে জড়িয়ে তুললো পেছন থেকে ঝুমুরকে। ঝুমুর তো এমন কাণ্ডে অনেক ভয় পেয়ে গেল। সে চিৎকার করতে গেলে রাফি ওর হাতের আঙুল দিয়ে ঝুমুর ঠোঁটো স্লাইড করে বলল, পুষ, চিৎকার করিস না। আমি। ছাড়ো, কি করছো? কেউ দেখে ফেলবে তো। চুপ, একদম চুপ, কোনো কথা না। কেউ কি দেখবে আবার? তোমার মুখ বন্ধ করে রাখো শুধু, দুষ্টু বালিকা। ধমকে কাজ হয়েছে। ঝুমুর একদম চুপ, এমনকি মোচড়ামুচড়িও করছে না। সে অনুভব করতে লাগলো রাফির স্পর্শগুলা। ড্রয়িং রুমে এক কোণে বড় একটা ফুলদানি রাখা, সে ফুলদানির পিছনে পর্দার আড়ালে রাফি আর ঝুমুর দাঁড়িয়ে আছে। সেখান থেকে সবাইকে দেখা যায়, কিন্তু কেউ ভালো করে না লক্ষ্য করে তাহলে বুঝতেই পারবে না কেউ যে ওরা এখানে কি করছে। আর কেউ খেয়াল করছে না এদিকে, সবাই ওদিকটা নিয়ে বিজি। ওদিকে নীলাকে ওর আম্মু রুমে নিয়ে গিয়ে জোর করে শাড়ি পরিয়ে মিয়াসের পরিবারের সামনে নিয়ে গেল। বেচারি অনেকবার প্রশ্ন করলো, কিন্তু কোনো উত্তর সে পেল না। তার আম্মু তাকে নীলাসের পরিবারের সামনে নিয়ে দাঁড় করিয়ে, এই যে ভাবি, নীলাকে নিয়ে আসছি। নীলাস তার বাবার পাশে বসে অন্যদিক লক্ষ্য করছিল। তখন রাফির আম্মুর কথা শব্দ শুনে সামনে তাকালো। সামনে তাকাতেই তো জমে গেল, কারণ নীলাকে নীল শাড়িতে অপূর্ব লাগছে। চুলগুলো হাফ খোপা করা, 2 হাতের 2টো চুড়ি, মাথায় ঘোমটা টানা, একদম বউ লাগছে ওকে। নীলাসের মা বসা থেকে উঠে নীলার পাশে গিয়ে ওর থুতনি ধরে মাথা উপরে তোলে। মাশাআল্লাহ, আমার নীলামাকে তো আজকে অনেক সুন্দর লাগছে। এরকম একটা হুড়পড়িং আমি আমার ছেলের জন্য চেয়েছিলাম। তিনি নীলার কপালে একটা চুমু দিয়ে ওর হাতে সোনার বালা পরিয়ে দিল। নীলা তো কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে এসব। ওর মনে হচ্ছে ও এক গোলক ধাঁধায় রয়েছে। প্রথমে নীলার পরিবারে বিয়েতে রাজি ছিল না, কারণ নীলা এখনো অনেক ছোট, ও বিয়ের বয়স হয় না এখনো। কিন্তু অপরদিকে নীলাস ছেলেটা যেমন ভালো, তেমনি তার পরিবারও অনেক ভালো। সবচেয়ে বড় কথা হলো যে নীলা ওদের মাঝে হ্যাপি থাকবে, খুশি থাকবে, কারণ নীলাস নীলাকে অনেক ভালোবাসে, তাই তারা রাজি হয়েছেন। নীলাসের আম্মু সবার উদ্দেশ্যে বলল, আচ্ছা, তাহলে ওদেরকে আলাদা কথা বলতে পাঠাই, কি বলেন আপনারা? দিদাই, নীলাসকে তোর রুমে নিয়ে যা, কেমন? নীলা ভয়ে কিছু বলতে পারলো না, আবার মুখের উপর নাও করতে পারলো না। এই পাটাকে আমার রুমে নিয়ে যেতে হবে কেন? ধর। জি দাদু, যাচ্ছি, আসুন। চলো। নীলা বাধ্য হয়ে নীলাসকে নিয়ে ওর রুমে চলে গেল। একটু আগে মিলিকে ও রাজের সাথে ওর রুমে পাঠানো হয়েছে আলাদা করে কথা বলার জন্য। ঝুমুর তো পুরাই অবাক যে নীলার বিয়ের কথা শুনে ওদিকে যে রাফির ওর ঘাড়ে মুখ ডুবে আছে সেদিকে ওর কোনো খেয়ালই নেই। যখন রাফি ঝুমুরের কানের লতিতে আলতো করে বাইট করলো, তখন ঝুমুর ধ্যান ভাঙল। লজ্জায় লাল হয়ে গেছে ঝুমুর, তবু লজ্জা বাদ দিয়ে তুই কি আমার মনের কথা জানিস? জানলে অবশ্যই এমন কথা বলতি না। ভালোবাসা কিন্তু ঠুনকো নয় ঝুমু। এমনভাবে বলায় ঝুমুরের মনে কিরকম যেন একটা শিহরণ বয়ে গেল, কিন্তু রাফির বলা শেষ কথাটা বুঝতে পারল না। ঠিক তখনই রাফির দাদু ওকে ডাক দিল। রাফি, কই তুমি দাদু ভাই? রাফি সবার সামনে ঝুমুরকে টেনে নিয়ে গেল। এই তো দাদু, কি হয়েছে বলো? তুমি কি আলাদাভাবে টাইম স্পেন্ড করতে চাও? দাদু। তাহলে ঝুমুরকে নিয়ে যাও। তখনই লারা বলে উঠল, ঝুমুর যাবে কেন? চলো রাফি, আমি তোমার সাথেই যাই। আমি যাদেরকে যেতে বলেছি তারাই যাবে। রাফি, যাও। লালা অপমানিত বোধ করলো খুব, তাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আর রাফি ঝুমুরকে টেনে ছাদে নিয়ে যাচ্ছে। ছাদে গিয়ে ছাদের দরজা লাগিয়ে দিল রাফি, যাতে করে কেউ ছাদে না আসতে পারে। অন্যদিকে নীলা নীলাসকে নিয়ে ওর রুমে এলো। নীলা তো রাগে ফোঁস করছে, বিছানার একপাশে দাঁড়িয়ে শাড়ির আঁচল মুচড়াচ্ছে। আর নীলাস দরজার নক করে নীলার সামনে এসে দাঁড়ালো। তবুও নীলা সাহস জুগিয়ে বলল, এসবের মানে কি? কোন সবের? শুনুন,
আমি কিন্তু একদম মজা করার মুডে নাই, তাই ভালোই ভালোই বলুন কি হচ্ছে এসব? তোমার আমার বিয়ের কথা পাকা করা হচ্ছে। কি? কিসের বিয়ে? কার বিয়ে? আমি তো এখনো অনেক ছোট, আমার এখন কিসের বিয়ে? আমি বিয়ে করব না। তুমি কি বাচ্চা ফিটার খাও? আর বিয়ে করবে না কেন? তোমার এখন যথেষ্ট বয়স হয়েছে বিয়ে করার, তোমাকে তো বিয়ে করতেই হবে। কি বিয়ে করব আমি, তাও আবার আপনাকে, যেখানে কিনা আপনি সারাক্ষণ আমার পেছনে লেগে থাকেন, আমাকে কথায় কথায় খোঁচা দেন। এখন এইসব বিয়ের পরে তো আমার জীবনটা আপনি শেষ করে দিবেন। নীলার কথা শুনে নীলাশ হেসে দিল, আর নীলা গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। তখনই ঝপাট করে নীলার হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। তার মুখটা একদম নীলার মুখের কাছে নিয়ে গেল। হালকা বাতাস আসছে বাহির থেকে রুমটার, ফলে নীলার কিছু চুল এসে মুখের উপরে পড়ছে, সেগুলো আলতো করে সরিয়ে দিল। নীলা তো ভয়ে ভয়ে চোখ বন্ধ করে নিয়েছে। আর নীলাশ এক হাত দিয়ে নীলের কোমর জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে ওর গাল স্লাইড করতে করতে বলল, আরে বিয়ের পর আর তোমার সাথে এভাবে লাগবো না, তখন তো শুধু রোমান্স করবো তোমার সাথে, ভালোবাসবো, এত এত আদর করব। খোঁচা দেওয়ার পরিবর্তে এইভাবে তোমাকে চুমু দিব, বুঝলে কলিজা? নীলা তো লজ্জায় একদম মনে হচ্ছে মরেই যাবে। এত লজ্জা সে কখনো পায় না। লজ্জায় তার ফর্সা মুখটা লাল হয়ে গেল। নীলা এরকম লজ্জা মাখা মুখ দেখে নীলাশ বলল, আমার বউটা দেখি লজ্জা পায়, একদম লজ্জায় লাল হয়ে গেছে। ইস, এত লজ্জা পেও না গো বউ, তাহলে যে নিজেকে আমি আর কন্ট্রোল করতে পারবো না। বিয়ের পরে সব লজ্জা ভেঙে দেবো। ভালোবাসি, খুব ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। বউ ডাক শুনে নীলার প্রতিটা লোম দাঁড়িয়ে গেল। মনে হচ্ছে ওর আজকে শেষ দিন। লজ্জায় সে মুখ খুলতে পারছে না, নীলাশও ওকে ছাড়ছে না। তাই পাগলিটা লজ্জা দমিয়ে রাখতে না পেরে নীলাশকে জড়িয়ে ধরল। নীলাশ বুঝতে পারলো ব্যাপারটা, তাই ও নীলাকে জড়িয়ে ধরলো খুব শক্ত করে, আর মুচকি হাসলো। অপরদিকে ছাদের একপাশে একটা বড় খোলামেলা রুম, তার ভিতরে অনেক সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা, খুব সুন্দর একটা বেড রাখা, আর পাশে বাকি আসবাবপত্র রাখা। বলতে গেলে একদম পারফেক্ট রুম। রাফি ঝুমুরকে সেই রুমে নিয়ে এলো। বেডের উপরে বসিয়ে এসে বসলো ঝুমুরের মুখোমুখি হয়ে। একদম ঝুমুরের চোখে চোখ রেখে তাকিয়ে আছে রাফি, আর ঝুমুর নিচের দিকে তাকিয়ে বিছানার চাদর মুছড়াচ্ছে। তখন রাফি ঝুমুরকে জিজ্ঞেস করলো, সত্যি করে একটা কথা বলবি ঝুমু? কি কথা? বলবি তো? বলো, কি জানতে চাও? আমাকে নিয়ে তোর মনে ফিলিংসটা কি রকমের? কথা শুনে ঝুমু হতবাক হয়ে গেল। সে ইতস্তত বোধ করলো। কি হলো বল, নাকি তোর মনে আমার জন্য কোনো ফিলিংসই নাই? এবার ঝুমুর তার দিকে চোখ রেখে তাকালো, আর ভাবতে লাগলো যার নাম তার প্রতিটা নিঃশ্বাসে মিশে আছে, যে তার পুরো মনটা জুড়ে বিস্তৃত, আর সে কিনা বলছে তার প্রতি আমার কোনো ফিলিংস নাই। আজব, বড় আজব মানুষটি। এসব ভাবছে ঝুমু, তখন সে রাফিকে বোঝানোর জন্য একটা গান শুরু করলো। গানের প্রতিটা লাইনে সে রাফিকে অনেক বুঝিয়ে দিল, আর রাফি তো অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ঝুমুরের দিকে। সে ভাবছে ঝুমুর তাকে এত ভালোবাসে কেন। যার নামে জীবনটা লিখে রেখেছি, যার কথা ভেবে ভেবে প্রতিটা রাত বালিশ ভিজিয়েছি, তার জন্য আমার মনে কোনো ফিলিংস থাকবে না, তা কি করে হয়? রাফি কোনো উত্তর না দিয়ে ঝুমুরের কোলে শুয়ে পড়লো। দুহাত দিয়ে ঝুমুরের কোমর জড়িয়ে ধরে ওর পেটে মুখ গুজলো। রাফির এমন স্পর্শে ঝুমুরের পুরো শরীর কেঁপে উঠল। ঝুমুরের পেটে রাফির প্রতিটা গরম নিঃশ্বাস পড়ছে। ঝুমুর কিছু বলল না, সে দুহাত দিয়ে রাফির মাথায় হাত বোলাতে লাগলো, কারণ ঝুমুর তো সব সময় চায় রাফির সংস্পর্শে থাকতে। ঝুমুরের খুব ইচ্ছে করছে রাফির কপালে অবস্থায় একটা চুমু দিতে, কিন্তু তার সাহসে কুলোচ্ছে না। কিন্তু এই অদম্য ইচ্ছেকেও ঝুমু দমিয়ে রাখতে পারল না। মাথা নিচু করে রাফির কপালে আলতো করে একটা চুমু দিল। রাফি সেটা বুঝতে পেরে হালকা হাসলো, আরো শক্ত করে ঝুমুরের কোমর জড়িয়ে ধরলো। তখন ঝুমু বলল, এই ছাড়ো প্লিজ, নিচে যাব আমি। তুই নিচে গিয়ে কি করবি? শুধু শুধু ডিস্টার্ব করিস না তো, চুপ করে বসে থাক। অনেক কাজ আছে, নীলার সাথেও কথা আছে। অনেকক্ষণ তো হয়েছে এখানে এসেছি, এখন তো নিচে যাই প্লিজ। বেশি কিছু করলে ওকে আর আমার সারপ্রাইজ দেয়া হবে না, সব বুঝে যাবে। যেটুকু করেছি এতেই হবে, এখন শুধু ধৈর্য ধরতে হবে। ওকে চল, আমিও যাব। এরপরে তারা নিচে চলে গেল। মিলি, রাজ, নীলা, নীলাশও নিচে চলে এসেছে। পরিবারের বড়রা মিলে বিয়ের দিন তারিখ ঠিক করলো। 15 দিন পরে এঙ্গেজমেন্ট ডেন, তারপরে 4 দিন পরে বিয়ে। প্রথম দিন মেহেদি অনুষ্ঠান, দ্বিতীয় দিন গায়ে হলুদ, তৃতীয় দিন বিয়ে। এসব অনুষ্ঠানগুলো কক্সবাজার একটা রিসোর্টে বসে হবে। নীলাশদের একটা নিজস্ব রিসোর্ট আছে। এঙ্গেজমেন্টের 4 দিন আগেই ওরা কক্সবাজার চলে যাবে, 4 দিন ঘুরতেও পারবে। আবার অনুষ্ঠানগুলো তো সব সেখানে বসে হবে, আর বাকি 11 দিনে সবাই শপিং করা সম্পূর্ণ করবে। এদিকে একপাশে দাঁড়িয়ে ঝুমুর নীলাকে খোঁচাচ্ছে,
খোঁচাতে খোঁচাতে আর লজ্জা দিতে দিতে ঝুমুর নীলাকে একদম অতিষ্ঠ করে তুলেছে। আর নীলা বেচারি লজ্জায় না পারছে কিছু বলতে আর না পারছে সইতে। ঠিক তখনই মিস্টার আশরাফ চৌধুরী মানে রাফির আব্বু রাফির বিয়ের ঘোষণা দিয়ে বললেন, আচ্ছা সবাই শুনুন, আরও একটা সুখবর আছে, আর সেটা হলো একই দিনে আমার ছেলে রাফিরও বিয়ে হবে আমার পছন্দের মেয়ের সাথে। সবাই তার কথা শুনে অবাকের চরম পর্যায়ে আছে, শুধুমাত্র বড়রা বাদে। লারা আর রিয়ার তো অবস্থা সেই রকমের, কারণ রাফি হলো ওদের ক্রাশ। যারা সিক্রেট ব্যাপারটা জানে না তারাই অবাক হয়েছে। সব থেকে সে অবাক হয়েছে ঝুমুর। মনে হচ্ছে কি ওর থেকে কলিজাটাকে নিয়ে নিল মুহূর্তেই। ঝুমুরের মন ভেঙে চুরমার হয়ে গেল। ও দাঁড়িয়ে থাকার শক্তিটুকু পাচ্ছে না। ওর চোখ দুটো ছলছল করছে। ওর চোখ রাফির দিকে গেল, দেখতে পেল রাফির মুখে হাসি লেগেই আছে। মুখ থেকে এক মুহূর্তের জন্য হাসি নড়ছেই না। রাফির এই খুশি দেখে ঝুমুরের মন পুড়ে ছাই হচ্ছে। তখনই রাফির দাদু বলে উঠল, তবে পাত্রীকে সেটা এখন কেউ জানতে পারবে না, একদম এঙ্গেজমেন্টের দিনেই সবাই জানতে পারবে যে কার সাথে রাফির বিয়ে হচ্ছে। হাই বন্ধুরা, পরবর্তী পার্ট আপলোড হবে রাত 8টায়।